আমি পূর্বেই বলেছি যে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছি জাতীয় আয়ের হিসাব, এই অধ্যায়টাতে হ্যাঁ বোঝার বিষয় রয়েছে, কিন্তু থিওরিক্যাল বিষয়টা আমাদের বেশি এবং বোঝার বিষয়গুলোর পরের অধ্যায় থেকে শুরু হবে একটু একটু করে। তো এই বিষয়টা থিওরি, তো আমরা থিওরি বিষয়গুলো নিয়ে একটু ছোটোখাটোভাবে আলোচনা করার চেষ্টা করছি। যারা ফুল আগের লেকচার দেখো না, আই বাটনে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, এখানে আই বাটন রয়েছে অথবা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। তো আজকে আমরা ছোটোখাটো কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে সংজ্ঞাগুলো বা পার্থক্যগুলো আমাদের হচ্ছে সালে এসেছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাস্তব জিএনপি অর্থাৎ অ্যাকচুয়াল জিএনপি, এবং হচ্ছে প্রত্যাশিত জিএনপি বা সম্ভাব্য জিএনপি। তো এই বিষয়গুলো পার্থক্য আকারে, সংজ্ঞা আকারে আমাদের বিভিন্ন সালে এসেছে। যেমন এটা আমরা বলতে পারি যে এই যে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব যে বাস্তব জিএনপি, বাস্তব জিএনপি, এবং হচ্ছে আমরা বলবো যে বাস্তব জিএনপি এবং এটা কি প্রত্যাশিত জিএনপি। তো বহু সালে এসেছে, মানে এই সংজ্ঞা আকারে এসেছে এবং পার্থক্য আকারে এসেছে। আমি অ্যাজ ইউজুয়াল বলে যাচ্ছি, মানে একবারে বলে যাচ্ছে। এটা 11তে এসেছে, 14তে এসেছে, 17তে এসেছে, 10-এ এসেছে, 6 এসেছে, মানে বিভিন্ন আকারে পার্থক্যও ছিল, আবার সংজ্ঞা আকারে ছিল। যাই হোক, তো আগে সাধারণভাবে বলে নেই যে বাস্তব আর প্রত্যাশিত বলতে আমরা কী বোঝাচ্ছি। একটু ভাবো, বাস্তব মানে বাস্তবে যেটা ঘটেছে। বাস্তব বলতে বোঝাচ্ছি যে এই জিনিসটা হয়ে গেছে। ধরো কি বলবো, যে একটা পুকুরে ধরো মাছ চাষ করা হয়েছে, সে পুকুর থেকে আমি একটা পুকুরে মাছ চাষ করা হয়েছে, সেই পুকুর থেকে আমি হচ্ছে ধরো 10 মণ মাছ পেয়েছি, 10 মণ মাছ পেয়েছি। এটা হলো বাস্তব কাহিনী, যে আমি আজকেই পুকুর সেচ করেছি বা জাল দিয়ে মাছ ধরেছি, সেখান থেকে আমি 10 মণ মাছ পেয়েছি। এটা বর্তমান এবং এটা সঠিক সংজ্ঞা, এটা হচ্ছে বাস্তব। আর প্রত্যাশিত, আমি মাছ মারার আগে ধারণা করছি যে এই পুকুর থেকে আমি হয়তো বা 10 কেজি বা 10 মণ, 9 মণ বা 12 মণ এরকম মাছ পেতে পারি। এটা হচ্ছে প্রত্যাশা, যে মানে আমি গেস করছি যেটা হতে পারে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আর বাস্তবটা হচ্ছে যেটা আমরা অ্যাকচুয়ালভাবে পেয়েছি। তো এই বিষয়টা আমরা একটু বই থেকে, সংজ্ঞা থেকে দেখব, মানে খুবই সহজ, যার জন্য আমি লিখছি না। বই থেকে দেখলে তোমরা বুঝতে পারবে, আমি যেহেতু মূল কাহিনীটা বলে দিয়েছি। তো দেখো এখানে যে বিষয়টা রয়েছে, যে বাস্তব জিএনপি, দ্যাটস মিন অ্যাকচুয়াল জিএনপি, যে একটি নির্দিষ্ট সময়, আমি বলেছি সবসময় আমাদের সাধারণত 1 বছর নিয়ে আলোচনা করা হয়, যে 1 বছরে দেশের সকল উপকরণ সমূহ উৎপাদন কার্যে নিয়োজিত করে। উপকরণ বলতে কী বোঝায়? যেমন আমরা যদি একটা পাউরুটি উৎপাদন করতে চাই, তাহলে সেই পাউরুটি উৎপাদন করতে আমাদের ময়দা লাগে, কী লাগে, তেল লাগে, ডিম লাগে, ইত্যাদি, আরও বেকিং পাউডার, আচ্ছা, ইত্যাদি বিষয় লাগে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের উপকরণ। আর উৎপাদন আমরা কোনটা করছি? পাউরুটি। তাহলে যে বিষয়ে আমরা উৎপাদন করি না কেন, সেটার উপকরণ রয়েছে। তো বলা হয়েছে যে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরের দেশের সকল উপকরণ সমূহ উৎপাদন কাজে, যে উপকরণগুলো রয়েছে সেই সবগুলো আমরা উৎপাদন কাজে নিয়োজিত থেকে যে পরিমাণ চূড়ান্ত বলতে মানে দ্রব্যটা হয়ে গেছে, চূড়ান্ত দ্রব্য ও সেবাকর্ম উৎপাদিত হয়, তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় জিএনপি। আর্থিক মূল্য মানে কি? আর্থিক মূল্য কি? দ্রব্যটা আমরা উৎপাদন করে কি অর্থ পাচ্ছি, বা বাংলা কথায় কি টাকা পাচ্ছি, মানে যতগুলো টাকা পাচ্ছি সেই টাকাগুলোর সমষ্টিকে বলা হয় জিএনপি, বাস্তব জিএনপি। তাহলে আমি বিষয়টা আবার বলি, যে এক নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশের সকল উপকরণ সমূহ, মানে ধরো আমরা শুধুমাত্র পাউরুটির কথা একটা উদাহরণ দিলাম, বিভিন্ন বিষয় রয়েছে এখানে উৎপাদনের। তো পাউরুটি উৎপাদনের জন্য সকল উপকরণ একটি দেশের, ধরো একটা পুরো দেশের সব ময়দা, চিনি, পাউরুটি উৎপাদন কাজে নিয়োজিত করা হলো। তাহলে উপকরণ সমূহ মানে ময়দা, ডিম, এগুলা, চিনি, এগুলা কি উৎপাদন করছে? পাউরুটি উৎপাদন করছে। উৎপাদন কাজে নিয়োজিত করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবাকর্ম, ধরো আমরা সারা দেশে সব কিছু মিলে ধরো এত মেট্রিক টন হচ্ছে পাউরুটি উৎপাদন করতে পারছি। তো চূড়ান্ত দ্রব্য সেবাকর্ম, সেই উৎপাদিত দ্রব্য মানে সেই 10 মেট্রিক টন বা যত মেট্রিক টন হলো, সেগুলো আমরা বিক্রি করবো। বিক্রি করার পরে যে অর্থটা পাবো, সেটাই হচ্ছে আমাদের বাস্তব জিএনপি। যেমন 2006-07 অর্থ বছরে বাংলাদেশে উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্য এত কোটি টাকা। ঠিক আছে, এখন দেখো প্রত্যাশিত জিএনপি বিষয়টা কি। পটেনশিয়াল জিএনপি, যা একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে উৎপাদনের উপকরণসমূহ, একই রকমভাবে উৎপাদনের উপকরণসমূহ মানে উপকরণসমূহকে উৎপাদন কাজে নিয়োজিত করে। বিষয়টাকে যদি তোমাদের এখানে কঠিন লাগে, তাহলে এভাবে লিখবা যে উপকরণসমূহকে, মানে যে উপকরণসমূহ, আমাদের উপকরণ এখানে বোঝার জন্য আমরা কি নিয়েছি? ময়দা, চিনি, ঘি নিয়েছি। তো এই উপকরণসমূহ উৎপাদন কাজে নিয়োজিত করে। উৎপাদন
উৎপাদন কাজে মানে পাউরুটি উৎপাদনের জন্য, উৎপাদন কাজে নিয়োজিত করে যথাযথ দক্ষতার সাথে ব্যবহার করে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হবে বলে প্রত্যাশা করা হয়। আমরা কিন্তু জানি না কতটুকু উৎপাদন হবে। আমিও বললাম যে আমি আশা করছি যে আমার পুকুর থেকে আমি হয়তো বা এবার 12 মণ মাছ পাবো, এরকম টাইপের কথা। যে প্রত্যাশা করা হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় সম্ভাব্য বা অর্জনযোগ্য জিএনপি। সেম কথা তোমরা একটু একবার পড়লে হবে। দেখো, এক কথায় একটি দেশে জিএনপি যে পরিমাণ হওয়া উচিত সেই পরিমাণ জিএনপিকে বলা হয় পটেনশিয়াল জিএনপি। মানে উচিত বলতে প্রত্যাশা করতেছি এটুকু আমার দরকার। যেমন উদাহরণস্বরূপ 2007 সালে অর্থ বছরে উৎপাদন কাজে নিয়োজিত সকল উপকরণ যদি সর্বোচ্চ দক্ষতার সাথে ব্যবহার করা হয় তাহলে উৎপাদিত দ্রব্য সেবার আর্থিক মূল্য হলো এত কোটি টাকা। এত কোটি ডলার হবে যে সম্ভাব্য অর্জনযোগ্য জিএনপি। ঠিক আছে, এটা নিয়ে আমরা বেশি বাজাবাজি করবো না। বাস্তব জিএনপি এবং সমপরিমাণের জিএনপি আসল বলতে আমরা কী বুঝি এটুকু আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমরা আরও একটা কিওয়ার্ডের সাথে পরিচিত হব, সেটা হচ্ছে লুকায়িত বা লুকায়িত জিএনপি। লুকায়িত জিএনপিটা কি? এটার কথা শুনে বোঝা যাচ্ছে যে জিএনপিটা লুকে রয়েছে। তো লুকে কীভাবে আবার জিএনপি থাকে? কথা হচ্ছে আমরা যখন জিএনপিটা গণনা করি, সেই গণনা করার টাইম কিছু কিছু বিষয় আমাদের থেকে বাদ পড়ে যায় বা হারিয়ে যায় বা অনিচ্ছাকৃতভাবে সেই বিষয়গুলো আমাদের জিএনপির সাথে অ্যাড হয় না। তো এই যে বিষয়গুলো আমাদের জিএনপির সাথে আমরা অ্যাড করতে পারি না বা হয় না যে কোনো কারণে, বা সঠিক তথ্যের অভাবে, বা যে পণ্য সময়ের আর্থিক মূল্য বা গণনা মানে আমরা আসল বিষয়টা অ্যাড করতে পারি না, অনেক সময় এরকম হয়। সেক্ষেত্রে যে জিএনপিটা আমাদের আর কি জিএনপির সাথে যোগ হয় না, আর্থিক মূল্যের সাথে যোগ হয় না, সেটা হচ্ছে আমাদের লুকায়িত জিএনপি। তো তাহলে আমরা সংজ্ঞাটা একটু বই থেকে দেখি। এটা খুবই সিম্পল একটা বিষয়, চেষ্টা করি আমরা বই থেকে দেখার, যেহেতু মূল বিষয়টা আমি এখানে বলে দিয়েছি। দেখো, জিএনপি হিসাবের সময় অনেক সময় সঠিক তথ্যের অভাবে অনেক সময় পণ্য ও সেবার আর্থিক মূল্য গণনা থেকে বাদ পড়ে যায়। এরূপ বাদ পড়ে যাওয়া দ্রব্য সেবার আর্থিক মূল্য সমষ্টিকে বলা হয় লুকায়িত জিএনপি বা মিসিক জিএনপি। ঠিক আছে, এটাতে না বোঝার কিছু নাই। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আজকে দেখব সেটা হচ্ছে আমাদের হস্তান্তর পাওনা বা হস্তান্তর পাওনা বা ব্যয়। এই কিওয়ার্ডগুলো আমি যে বিষয়গুলো বলছিলাম কিন্তু সব সালে এসেছে। যেমন বাস্তব জিএনপি, প্রত্যাশিত জিএনপি, লুকায়িত জিএনপি, এটা কিন্তু সালে এসেছে। হস্তান্তর পাওনা বিভিন্ন সালে দেখবো যে ক নাম্বারে এসেছে বা বিভিন্ন খ নাম্বার গ নাম্বারে এসেছে। তো হস্তান্তর বিষয়টা কি? হস্তান্তর মানে এক হাত থেকে অন্য হাতে যাওয়া। আমার হাতে ছিল হয়তো কোনো জিনিস, সেই জিনিসটা আমার হাত থেকে অন্যজনের হাতে চলে গেল। এটাই সাধারণভাবে আমরা হস্তান্তর বুঝি, যে আমার কাছ থেকে অন্য কাছে। তাহলে হস্তান্তর ব্যয় হচ্ছে এক হাত থেকে অপর হাতে অর্থের স্থানান্তর। তাহলে হস্তান্তর কি? এক হাত থেকে এটাকে বলতে পারি যে এক হাত থেকে অপর হাতে অর্থের কি বলি আমরা? অর্থের স্থানান্তর, অর্থের বা আয়ের স্থানান্তর, সেটা হচ্ছে আমাদের হস্তান্তর। তো এই হস্তান্তরটা বিভিন্নভাবে হয়ে থাকে। হস্তান্তর শুধু আমার হাত থেকে একজনের হাতে অর্থ যাবে, আমার ব্যক্তির হাত থেকে অন্যজনের হাতে অর্থ যাবে, বিষয়টা এইভাবে না, বিভিন্নভাবে হয়ে থাকে। অভ্যন্তরীণ স্থানান্তর হয়, বৈদেশিক স্থানান্তর হয়। বৈদেশিক স্থানান্তর কি? বিদেশ থেকে অনেক টাইমে আমাদের দেশে অনেক ধরনের অনুদান এসে থাকে, বা আমাদের থেকে অনেক দেশে বিভিন্ন কারণে অর্থ চলে যায় বিভিন্ন কাজের জন্য, ব্যবসার ক্ষেত্রেই হোক বা অন্য কোনো কারণেই হোক। বা যেমন বিদেশ থেকে আমাদের দেশে বিভিন্ন ইউনিসেফ অথবা জাতিসংঘ আমাদেরকে অর্থ দিয়ে থাকে বিভিন্ন টাইমে বিভিন্ন অনুদান হিসেবে, সে অর্থটাও কিন্তু হস্তান্তরের মধ্যে পড়ে। তারপরে সরকারি হস্তান্তরজনিত ব্যয় হয়, যেন আমাদের এটাকে আমরা এভাবে বলতে পারি যে সরকার জনগণের জন্য বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করে। যেমন আমাদের পদ্মা সেতু তৈরি হয়েছে, এখানে কিছুটা হয়েছে। তারপর আমাদের ধরো বয়স্ক ভাতা, বেকার ভাতা, এটার জন্য কিন্তু সরকারের কাছ থেকে অর্থ আমাদের কাছে আসতেছে, তাই না? অবসর ভাতার জন্য বা বেকার ভাতার জন্য। তো এই বিষয়গুলো আসলে সামগ্রিকভাবে আমাদেরকে হস্তান্তরের মধ্যে পড়ে। বিষয়টা তোমরা একটু বই খুলে একটু দেখে নিবা যে হস্তান্তর ব্যয়, এটা তো আমি তো সোজা একটা সংজ্ঞা বলে দিলাম। এই হস্তান্তর ব্যয়ের মধ্যে আরও কী কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, তো এই বিষয়গুলো তোমরা একটু বইয়ে দেখে নেবা। তো যাই হোক, আমরা আজকে কিছু কিওয়ার্ড নিয়ে আলোচনা করছি। পরবর্তীতে আমরা খুব দ্রুত লেকচার নিয়ে আসবো, অতটা খুব দ্রুত আমরা শেষ করার চেষ্টা করব। এরপরে দেখা যাক আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করি। তবে আর বেশি লেকচার হয়তো এই অধ্যায় দিব না, তারপরে আমরা মুভ করবো অন্য অধ্যায়ে, কারণ এই বিষয়গুলো খুব থিওরি এবং বই পড়লেই বিষয়গুলো বোঝা যায়। কিন্তু আসলে বই দাগায় না, আমি বলেছি প্রসেসটা যে কীভাবে প্রশ্নগুলো দাগিয়ে আমরা পড়তে পারি। সেই বিষয়ে যদি তোমরা ভিডিও না দেখে থাকো, আই বাটনে ক্লিক করে সবার লাস্টের ভিডিওটা যেটা রয়েছে এখানে আই বাটনে ক্লিক করবা। আই বাটনে ক্লিক করার পরে লাস্টের যে ভিডিওটা রয়েছে যে আমরা কীভাবে পড়বো আর কি, তো ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা যে কীভাবে দেখে আমরা অধ্যায়টা পড়তে হয়। ঠিক আছে, আজকে পর্যন্তই।